স্বাগত বাংলাদেশ এখনে আপনাদের সঙ্গে আছি আমি অনুপম দেব। গ্রাহক পর্যায়ে বাড়ল গ্যাস ও বিদ্যুতের দাম। 1 সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই বর্ধিত মূল্য। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে দেশে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমেছে, তবে এই পরিস্থিতিতে আবার বাড়ল গ্যাস ও বিদ্যুতের দাম। এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম। স্বাগত আপনাদেরকে। 1 সেপ্টেম্বর থেকে নতুন বিদ্যুৎ এবং গ্যাসের দাম কার্যকর করা হচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু এরই মধ্যে অভিযোগ করেছেন, বিশেষ করে শিল্প কারখানার মালিক যারা আছেন, বিজিএমই এর সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের বক্তব্য আমরা পেয়েছি। তারা এক ধরনের একটু উষ্মা প্রকাশ করেছেন যে এই মুহূর্তে যখন সবকিছু স্থিতিশীল হয়ে আসছে, তখন গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর কারণে এখন আবার বাজারে একটি অস্থিরতা তৈরি হবে এবং উৎপাদন মূল্য বেড়ে যাওয়ার কারণে ক্রেতা পর্যায়েও সেটার প্রভাব পড়বে। আপনার কাছ থেকেই শুরু করতে চাচ্ছিলাম যে এটা আপনি সমর্থন করেন। যেটা বেশ কয়েকটা কারণে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে এইটার একটা নেতিবাচক সংবাদ পৌঁছালো, সে বিষয়টি সরকারের জায়গা থেকে খুব সতর্কতার সঙ্গে বোঝা এবং দেখা দরকার ছিল। তা আমাদের বিবেচনায় সেই দেখাটা, যেহেতু বিদ্যুৎ এবং গ্যাসের বা জ্বালানির মূল্য বৃদ্ধির ব্যাপারে সরকার একটা পক্ষ, ভোক্তারা একটা পক্ষ, সরকারি পক্ষ বিআরসিতে আসে, আমরা সেখানে আমাদের স্বার্থ সংরক্ষণ করা, সুরক্ষা দেওয়া আইনি দায়িত্ব বিআরসির। আমরা আমাদের যুক্তিতর্ক, আমাদের অভাব অভিযোগের কথা সেখানে বিস্তারিতভাবে নিবেদন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার তার পক্ষে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এবং নেপথ্যে বিআরসিকে প্রভাবিত করে আসছে এবং বিআরসি আইনিভাবে সে নিরপেক্ষ এবং স্বাধীন, কিন্তু সরকারের এই সীমাবদ্ধতা বুঝের কারণে, কারণ আইনি কর্তৃপক্ষকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে না দেন, আপনি একটা পক্ষ হয়ে এসে আপনার পক্ষে যদি প্রভাবিত করেন, তাহলে সেখানে জনগণের অধিকার এবং স্বার্থ সংরক্ষণটা অনিশ্চিত হয়ে পড়ে এবং এই জায়গা থেকে বিআরসি এখন পর্যন্ত ওয়ার্ক করতে পারেনি। আমরা যতগুলো জায়গায় তার কাছে আবেদন করেছি, অভিযোগ করেছি, বিআরসি এখন পর্যন্ত কোনো একটা অভিযোগ আমলে নিয়ে সেটা গ্রহণযোগ্য নয় কি গ্রহণযোগ্য, এই মেরিটটাও যাচাই করতে পারেনি। আমি মনে করি এক্ষেত্রে বিআরসির সক্ষমতা, যে কারণে বিভিন্ন জায়গায় বিআরসি নিয়ে কথা উঠেছে। কিছুদিন আগেও যারা আমাদের সাহায্য সংস্থা, অ্যাকশন এড, ওয়ার্ল্ড ব্যাংক, এসব জায়গায় কনসালটেশন মিটিংয়ে আমি বক্তাদের পক্ষ থেকে বলেছি যে বিআরসির রেসপন্স পুয়ার এবং সে তার স্বাধীন এবং নিরপেক্ষভাবে আচরণ করতে পারছে না সরকারের ইন্টারফিয়ারেন্সের কারণে। আমি সেই ইন্টারফিয়ারেন্সগুলো পরে যাব। আজকে যদি আপনি দেখেন যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টি যেভাবে সরকারের তরফ থেকে সরকারের প্রতিনিধি হিসেবে ইউটিলিটিরা এনেছিল, সেখানে একই দিনে উভয় বেলা শুনানি হয়েছে এবং পরপর শুনানি হয়েছে। অতি দ্রুত, অতি অল্প সময়ে, অস্বাভাবিক প্রক্রিয়ায় এই শুনানিটা সম্পন্ন করা হয়েছে। বিআরসি যদি স্বাধীন এবং নিরপেক্ষভাবে এই কাজটা করতে দেওয়া হতো, বিআরসি যেহেতু আইনি কর্তৃপক্ষ, অর্থাৎ অন্য সব আদালতে, সিভিল আদালতের মতোই সে একটা আদালত, আদালতের কোনো কার্যক্রম এত দ্রুত, এত র্যাপিড, এত স্বল্প সময় করার নজির নেই, কিন্তু বিআরসিকে দিয়ে সরকার সেটা করাচ্ছে। এই সূত্র ধরে যদি আমরা একটু জনাব তাজুল ইসলামের কাছে যাই, যে আমরা এই বছরের শুরুর দিকে যখন গণশুনানির কথা হচ্ছিল, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কিন্তু দাবি তোলা হয়েছিল বিদ্যুতের দাম বাড়ানোর জন্য, কিন্তু সেই শুনানিতে কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে খুব একটা যুক্তি উঠে আসেনি। সেই ক্ষেত্রে এখন আবার যখন জ্বালানি তেলের দাম কমছে সারা পৃথিবীতেই, এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোটা কতটুকু যৌক্তিক মনে করছেন? আপনাকে ধন্যবাদ। তবে বাস্তবতাটা যদি আমি উত্থাপন করি, তাহলে বিদ্যুতের উৎপাদন খরচ সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে 6 টাকা 68 পয়সা, এবং বিক্রিত হোলসেল যে বিক্রি করা হয় সেই মূল্য যদি আমি ধরি, তাহলে প্রায় 2 টাকার কাছাকাছি সরকারকে এই জন্য, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লোকসান দিতে হয়, অর্থাৎ সরকারি তাকে ভর্তুকি হিসাবে সেটাকে বহন করতে হয়। তো এখন জ্বালানি তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে, এটার এফেক্ট কিন্তু আসলে মূলত বাংলাদেশে এসেছে গত জানুয়ারির পর থেকে। তার কারণ অনেক আগে থেকে কমা আরম্ভ করলো জানুয়ারি অথবা আরও বেশ পর থেকে। তার কারণটা হলো আমাদের হাতে যথেষ্ট মজুদ ছিল, আমাদের আপনার ট্রান্সপোর্টেশনে ছিল। তো এটা আসার পরে আজকের যে অবস্থায় এসেছে, এরপরে আপনি এর চেয়ে যদি সমন্বয় করতে যান, তারপরে দিয়ে আপনি হিসাব করে দেখতে পারবেন যে আমার মনে হয় না যে আমরা যে
মিক্সড এনার্জি ইউজ করছি, তাতে করে যে আমাদের বিদ্যুতের এখনও যে বিদ্যুৎ উৎপাদন লাভজনক অবস্থায় আছে এমন মনে করার কোনো কারণ নেই। আর বিদ্যুতের যে রকম হারে বাড়ানোর যে সংবাদটা পরিবেশিত হয়েছে 2.38%, আই থিঙ্ক ইট ইজ ভেরি টলারেবল পার্সেন্টেজ। এটা নিয়ে 2.93 আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এটা 2.3 এখন যে মূল্যটা 4 টাকা আছে সেটা হয়তো আপনার 8-10 পয়সা বাড়বে। তো এটা আমার মনে হয় কোনো কনজিউমারের জন্য খুব বেশি একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না। আপনাকে একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, আমাদেরকে একটা দূরদৃষ্টি সম্পন্ন স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি, অর্থনৈতিক খাতকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যাব, এবং নিয়ে যেতে হলে আমাদের যে সমস্ত সাম অ্যান্ড সাপোর্টের দরকার তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জ্বালানি। আমাদের অভ্যন্তরীণ যে গ্যাসের প্রাকৃতিক গ্যাসের মজুদ, এটা সম্বন্ধে কম বেশি আমরা সবাই অবহিত যে এটা আমাদের কাছে যথেষ্ট মাত্রায় নেই। আমাদের আমদানিকৃত আপনার লিকুইড ফুয়েলের উপরে নির্ভর যেমনি করতে হচ্ছে, তেমনিভাবে এ দিয়েও কিন্তু আমাদের উৎপাদন খাতকে এবং আমাদের বিদ্যুতের চাহিদা মোশানো সম্ভব হচ্ছে না। এবং কখনো যদি একটা সময়ের ব্যবধানে আমাদের গ্যাসের উপর যে চাপ আছে, এই চাপ যদি আরও বৃদ্ধি করা হয়, দ্রুত যদি গ্যাস শেষ হয়ে যায় এবং আমরা আমাদের যে চাহিদা সেটা পূরণ করার জন্য যে পুরাপুরি যদি আমি আপনার আমদানিকৃত ফসিল ফুয়েলের উপর নির্ভর করতে হয়, তাইলে সেই ক্ষেত্রে আপনাকে সরকারের পক্ষে এত বড় ভর্তুকি দেওয়াটা সম্ভব। সরকার বলতে কোনো একেবারে অন্য কোনো প্ল্যানেটের কোনো রকম অর্গানাইজেশন না, এটা এই দেশেরই মানুষের, আমি আপনি আমরা সবাই মিলে সরকার, এবং দেশটা আমাদের সবার। অর্থাৎ যাদেরকে পরিচালনার কথার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমাদের এই স্কেয়ার অয়েলকে অর্থাৎ সীমিত সম্পদকে কাজে লাগাইয়ে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা পূর্ণের জন্য কাজ করতে হবে। তবে সেখানে আমাদেরকে ডিবেটটা এমন জায়গায় আসা উচিত যে এখানে যদি না করে এই অর্থায়নের ব্যবস্থাটা আমি কোথায় থেকে করব। সরকার যে ভর্তুকিটা দিচ্ছে জ্বালানি খাতের জন্য, এখন সেখানে আমাকে দেখতে হবে যে সেখানে আমার দেশের জনগণের কি কল্যাণ হবে না অকল্যাণ হবে। এখন আপনি এই বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ, এটাকে গুরুত্ব না দিয়ে আমরা যদি খুব বায়বীয় তথ্যের উপর নির্ভর করে মানুষকে, অভিযোগটা আসলে এই জায়গায় করা হচ্ছে যে বারবার এরকম যে মুহূর্তে কমার কথা সেই মুহূর্তে বাড়ার কারণে এটার একটা প্রভাব পড়বে। আপনি আমাদের ছোট্ট একটা বিরতি নিয়ে এসে এই বিষয়ে একটু কথা বলি। নিচে 30 সেকেন্ডের বিরতি। বাংলাদেশ এখনই স্বাগত আরো একবার। আমরা কথা বলছিলাম ভোক্তা পর্যায়ে, যে জনাব তাজুল ইসলাম বলছিলেন যে ভোক্তা পর্যায়ে আসলে এটা খুব আমি শেষ করিনি মনে হয়। একটু দ্রুত। আপনি ভোক্তা পর্যায়ে আসলে এটা ভোক্তার জন্য কতটুকু ক্ষতির কারণ হবে আর কতটুকু উপকারের কারণ হবে, এই বিষয়টা আপনি যদি বিবেচনা নেই এনে আমরা যদি কোনো রকম মানুষকে সঠিক তথ্য উপস্থাপন না করি, তাইলে কিন্তু আমার মনে হয় এটা কিন্তু আমরা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি না। এক্ষেত্রে আমি মনে করি 2.38% বিদ্যুতের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে 93 যে পার্সেন্টেজ আমরা বাড়বে, সেই পার্সেন্টেজে আমি মনে করি যে বিদ্যুৎ কনজিউমারদের খুব বড় ধরনের একটা কোনো স্ট্রেসফুল কিছু হবে না। বাট এই যে সরকার বড় ধরনের রেভিনিউ লস করছেন অথবা যে ইনকাম সরকারকে যে আপনার ভর্তুকি দিতে হচ্ছে, সাবসিডিটার অ্যামাউন্টটা গভর্নমেন্টের বার্ডেন সাম হচ্ছে, এটা আমরা গভর্নমেন্টকে যত রিলিফ দিতে পারি গভর্নমেন্ট তার অর্থনৈতিক ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য মানুষের জীবনকে আরও স্বস্তিদায়ক আরও উন্নত করার জন্য কাজগুলো আরও ভালোভাবে করতে পারি। আমরা যদি এই বিষয়ে একটু শুনি যে আসলে কি ভোক্তা পর্যায়ে আমরা এটা যে উদ্বেগ শুনছি এটা বাড়াবাড়ি। এখন যে কথাটা আমাদের সভাপতি মহোদয় বললেন সেই কথাটাকে আমি আর একটু সমৃদ্ধ করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভর্তুকির ব্যাপারটি যেটা আসছে, আমি আগে রেগুলেটরি কমিশনের ব্যাপারটা বললাম। রেগুলেটরি কমিশনটাকে আমাদের আরও এম্পাওয়ার্ড করতে হবে এবং সরকারের যেসব জায়গাতে সীমাবদ্ধতা আছে যে ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং জ্বালানি খাত উন্নয়নে যে পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণে বিআরসিকে কাজে লাগাতে হবে। বিআরসিকে রাতারাতি মূল্যবৃদ্ধির একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা মেকানিক্যালি, এইটা খুব ভালো লক্ষণ সরকারের জন্য নয়, ভোক্তাদের জন্য নয়। এই জায়গা থেকে সরকারকে বুঝের মধ্যে আসতে হবে। এ কথা বলে আমি পরবর্তী ওনার প্রশ্নে আসছি। আজকে বিদ্যুৎ খাতের ঘাটতি যেটা বিদ্যমান, জ্বালানি তেলের মূল্যহার যদি আমরা এটাকে সমন্বয় না করে, জ্বালানি তেলের যে বিষয়টি আমাদের সভাপতি সাহেব বলেছেন, তাতে 8,000 কোটি টাকা ঘাটতি এবং কাগজে পত্রে দেখা গেছে 7,000 সামথিং, 7,700-800 এরকম পত্রপত্রিকায় এসছে। 8,000 কোটি টাকা আমরা ধরে নিলাম। এই 8,000 কোটি টাকা ঘাটতি মাথায় নিয়ে প্রবেশ করলো বিদ্যুৎ খাত
2015-16 অর্থ বছরে। ওই অর্থ বছরের মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে যে মূল্যহার নির্ধারণের হিসাবপত্র নিয়ে আসছিল তাতে 4,500 কোটি টাকা ভর্তুকি ধরে 5%-এর উপরে 5.5% মতো বিদ্যুতের মূল্যহার যদি বাড়ানো হয় তাহলে 1,020 কোটি টাকা মতো আপনি মূল্যহার এর কাছ থেকে নেওয়া হতো, মানে ভোক্তাদের কাছ থেকে নেওয়া হতো। তাতে করে 5.5% যেটা কারিগরি কমিটির হিসাবে ছিল, যেহেতু সরকার তখন 4,500 কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা বলছিল, যেটা ফেব্রুয়ারি মাসের হিয়ারিংয়ে যে কথাবার্তাগুলো আসে তখনও কিন্তু বছর শেষ হয়নি। ওই বছরের হিসাবে আপনাকে ওই বছর টেস্ট ইয়ার ধরে হিসাব করে দেখা গেল যে 4,500 কোটি টাকা প্লাস 1,000 কোটি টাকা অর্থাৎ 5,500 কোটি টাকা মোটামুটি ঘাটতি আছে, কিন্তু বছর শেষে হিসাবে দেখা গেল যে প্রায় 8,000 কোটি টাকা ঘাটতি আছে। এখন আমি 3.23% ধরেন বাড়ালাম, বাড়ালে কতটুকু বাড়ালাম? 1,000 কোটি টাকাও না, অর্থাৎ 600-700 কোটি টাকা। সেই 600-700 কোটি টাকা বাড়ানো মানে ঘাটতির সাপেক্ষে কিন্তু খুবই সামান্য। এইটুকু বাড়িয়ে হাত কালো করলো বিআরসি এবং দূরদর্শিতার অভাবের পরিচয় দিল এবং বিতর্কিত হলো যে এখানে সে জুডিশিয়াল জাজমেন্টের পরিচয় দিতে পারেনি। আমি মনে করি বিআরসি যদি তার স্বতন্ত্র বিবেচনা দিয়ে করত তাহলে সরকারকে বলতো, যে পরামর্শ আমরা দিয়েছিলাম যে আপনি সরকারকে বলেন যে আজকের বিদ্যমান পরিস্থিতিতে এটুকু টাকা জনগণের পক্ষে পাস থ্রু করাটা বিচার বিবেচনা সম্মত হবে না। অন্তত যদি 4,500 কোটি টাকা যদি দিতে পারে তা 8,000 কোটি টাকা দিলে 5,000 কোটি টাকা হয়তোবা আরও বেশি যাবে, সেটা সরকারের জন্য 2.5 লক্ষ কোটি টাকা বাজেটে সেখানে কিছুই নয়। কিন্তু হয়তো বাকি অন্যান্য যেসব খাত আছে সেগুলো ফিরে আসে, তাহলে সরকার কি হতো যে আমি জ্বালানি তেলের দাম বাড়াচ্ছি না, কমাচ্ছি না, এই যে জায়গা থেকে সরকার কথা বলছিল, কিন্তু আমরা যে কথা বলছি যে ঠিক আছে জ্বালানি তেলের দাম বাড়ানো কমানোটা হ্রাস করাটা বা সমন্বয় করাটা আমাদের প্রেক্ষাপটে অনেক ধরনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে, সেটা আমরা আমলে নিলাম। তবে সেই ক্ষেত্রে যতদিন জ্বালানি তেলের দাম এই অবস্থায় থাকবে ততদিন আমি বিদ্যুতের দাম বাড়াবো না, এইরকম একটা ভারসাম্যের জায়গায় উপনীত হলে যে কথাটা ব্যবসায়ীরা বলেছে সেই ব্যাপারটা সমন্বয় এবং স্থিতিশীলতা থাকতো, কিন্তু সেইটা ভারসাম্যটা বিঘ্নিত হলো। এরপরে আমি আরেকটু বলবো, আমি আরেকটা বিরতি নিয়ে আসছি। আবার বিরতি নিচ্ছি, আরেকটু বিরতি, কথা হবে একটু পরে। বাংলাদেশে এখনো স্বাগত আরো একবার। আমরা তেলের কথাই যাবেন, তিনটা জিনিস আলাদা। জ্বালানি তেল নিয়ে কথা বলছিলাম। আপনি কি জ্বালানি তেলে যেতে চান না গ্যাসে? জ্বালানি তেল নিয়েই বলি। জ্বালানি তেলে এবার আসেন যে আমরা যখনই বিদ্যুতের দাম বাড়িয়েছি তার মধ্যে ধরেন যদি 10 বার বাড়াই, অন্তত 5-7 বার তো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই মূল্য পাস থ্রু করেছি, করে বিদ্যুতের দাম বাড়িয়েছি। এটা ছিল আমাদের যৌক্তিক কথা। তারপরেও ঘাটতি থেকেছে ইত্যাদি ইত্যাদি, এবং সেই ঘাটতিটা আবার সরকার সাবসিডি বা ভর্তুকি দিয়ে একটা ভারসাম্য রেখেছে। এবার আসেন পাশাপাশি আমরা কি করেছি, সিএনজির দামও বাড়িয়েছি। কারণ গ্যাস খাত লাভজনক, যেহেতু বিদ্যুৎ খাত লসে যাচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়লে লস বাড়বে, সুতরাং ওখানে পলিসি ছিল, ফিলোসফি ছিল ঘাটতি কমানোর জন্য আমরা মূল্যহার বাড়িয়েছি। ঠিক আছে, আগে মানে বিদ্যুতের ক্ষেত্রে আগে। এখন আসেন আগের কথা বলছি। গ্যাসের ক্ষেত্রে হয়েছে কি, সিএনজি যেহেতু বিকল্প জ্বালানি, তরল জ্বালানির বিকল্প, তরল জ্বালানির দাম যদি বাড়ে তাহলে মূল্যহার বাড়াতে হবে, তাহলে মানে ভাড়ার হার বাড়াতে হবে, প্রাইভেট পাবলিক সেক্টরে পরিবহন ভাড়া বাড়াবে, তাহলে আপনি সিএনজির দামও বাড়িয়ে দিতে হবে, দিয়ে একটা একবার সমতা আনতে হবে। এই ছিল ফিলোসফি। গ্যাস খাত লাভেও থাকা সত্ত্বেও এই লাভের টাকাটা কোথায় যাবে? দেখা গেছে যে এই লাভের টাকাটা সরকার 55% নিয়ে যায়, 45% পায় পেট্রোবাংলা, তার সাবসিডিয়ারি কোম্পানির এটাতে মার্জিন বাড়ে, সেই মার্জিনে দেখা যাচ্ছে যে একজন যা বেতন পায় তার তুলনায় প্রফিট বোনাস পায় অনেক বেশি, অর্থাৎ 12 হাত কাকড়ে 13 হাত বেশি হলো। বিআরসি চেয়ারম্যান সে ব্যাপারে একটা সুন্দর কথা বলেছে যে এতে করে তো এইসব কোম্পানির অনেক ফ্যাট জমে গেছে, তাহলে তো ফ্যাটটা একটু কমানো দরকার। তাহলে সেই কমানোর তো কোনো কৌশল নেই, কারণ এটা বিল্ট ইন ল, বিআরসি চাইলেও পারবে না, আইনি সংশোধন লাগবে। এখন আসেন, এই ছিল অবস্থা। তারপরেও আমরা গ্যাস খাত লাভে থাকা সত্ত্বেও আমরা বলেছিলাম যে ভবিষ্যতে, যে কথাটা আমাদের সংসদীয় কমিটির চেয়ারম্যান বলেছেন, যে ভবিষ্যতে জ্বালানি খাতের বিনিয়োগ সক্ষমতা না বাড়ালে, যখন আইওসির উপরে নির্ভরশীলতা বাড়বে তাহলে গ্যাসের দাম বাড়বে। তাহলে আমরা বিনিয়োগ সক্ষমতা বাড়ালে আমাদের কোম্পানি উত্তোলন করতে পারবো, আমাদের কোম্পানি উত্তোলন করলে যে গ্যাসের দাম কম পড়বে, সেই গ্যাস যদি সরবরাহকৃত গ্যাসে বাড়ে তাহলে আমরা
জ্বালানির দাম কমানো যাবে। আজকে দেখেন, যখন এই সিদ্ধান্ত হয় তখন 2008 সালে তখন ছিল 48% মতো, তার আগে ছিল 2003 সালে 20% মতো যে বিদেশি কোম্পানির গ্যাসের পরিমাণ। আজকে সেখানে বিদেশি কোম্পানির গ্যাসের পরিমাণ 60% হয়ে গেছে। তাহলে 20% করে বাড়ছে। বাড়ছে। এখন দেখেন, বাপেক্স যার অনুসন্ধান করে গ্যাস যোগ করার কথা ছিল, সে কোনো অবস্থাতেই 3-4%-এর উপরে যেতে পারছে না। অর্থাৎ তাকে প্রসপেক্টিভ কোনো ব্লক আমরা অ্যালট করি না, তাকে সেই সব ব্লকেই দিই যেগুলো মার্জিনাল, যেগুলো বিদেশি কোম্পানি ইন্টারেস্ট বোধ করে না, যেগুলো খনন করলে গ্যাস পাওয়া যায় অল্প, উৎপাদন ব্যয় বেশি পড়ে, তার আবার গ্যাস কেনা হয় 25 টাকা দিয়ে। হয়রাজ বিদেশি কোম্পানির গ্যাস কেনা হয় 250 টাকা দিয়ে, এখন আবার 700, 800, 900 টাকা দিয়েও কেনা হবে যদি সাগরের গ্যাস আসে। এলএনজি তার থেকেও বেশি টাকা দিয়ে কেনা হবে। হয়রাজ দেশি কোম্পানির বিনিয়োগ সক্ষমতা বাড়িয়ে তার গ্যাসের দাম কিন্তু আমরা বেশি দেব না। আমরা গণশুনানিতে বলেছিলাম যে তার খরচ পড়ে 65 টাকা, আপনি 65 টাকা দেওয়ার জন্য যদি মূল্যহার বাড়াতে বলে আমরা বাড়াবো। এই বিষয় নিয়ে কি আপনাদের সংসদীয় কমিটির সাথে কথা হয়েছে? সংসদীয় কমিটি তো একটা ওয়াচডগ হিসেবে কাজ করে। কথা হয়নি। তো এই যে জায়গাগুলো হলো, এখন এই অবস্থায় আমরা বললাম যে এইভাবে টাকা নিয়ে যায় সরকার, এইভাবে টাকা নিয়ে যায় বছরে 5,000 কোটি টাকা। সেই 5,000 কোটি টাকার একটা পয়সা জ্বালানি খাতে খরচ করে না, একটা পয়সা না। হয়রাজ 65% নিয়ে যে এদের সঞ্চয় বাড়ে, আপনার প্রায় 15 থেকে 20,000 কোটি টাকা এফডিআর হিসেবে এই খাতে রয়ে গেছে। প্রাতিষ্ঠানিকভাবে কোনো কাজে লাগছে না। প্রাতিষ্ঠানিকভাবে তারা একটা এফডিআর হিসেবে রেখে যে সুদ পায় সেই সুদ দিয়ে তাদের প্রফিট বোনাস বাড়ে। আমরা যদি একটু জনাব তাজুল ইসলামের কাছে যাই যে এইপরে আমি একটু বলে নিই, এই অবস্থায় আজকে আমরা গ্যাসের মূল্য 2000, ওই যে আপনি বললেন 26% বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে গ্যাস খাত কিন্তু লাভজনক। তাহলে এই টাকাটা আমরা কোথায় দেব? দেশের কিন্তু আইন নেই। যে কথাটা বলেছেন আমাদের সংসদীয় কমিটির চেয়ারম্যান মহোদয় যে আমরা এই উন্নয়নে, ওই উন্নয়নে, সেই উন্নয়নে কাটাবো, বিদ্যমান আইন তাহলে চেঞ্জ করতে হবে। ওই আইন দেখায় এই টাকা নিয়ে যাবে, উনি তখন অসহায় হয়ে থাকবেন, আমরাও অসহায়। আমি আসলে বাস্তব পরিস্থিতি জানতে চাচ্ছিলাম যে এর পরেরটুকু আমি পরে আবার বলবো। ঠিক আছে। জি, আমার মনে হয় আমরা দুইটা এভিনিউ ওপেন করে ফেলছি, তৈল এবং গ্যাস। তৈলের বিষয়টা হলো যে আমাদের ওই ক্যাব, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের শামসুল আলম সাহেব, ওনারা একটা প্রধান ভূমিকা পালন করেন কনজিউমারের পক্ষ থেকে। উনি নিজে স্বীকার করলেন যে সরকারকে 8,000, 7,000, 5,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তো এই ভর্তুকি দেওয়ার পরে সরকার সঙ্গত কারণে আমরা মনে করব যে সরকারের এখানে ভর্তুকি কমে যাওয়া উচিত। তো এই পরে দিয়ে যদি আমি গ্যাসের বিষয়ে আসি, দেখুন আমাদের বাপেক্সকোর কথা উনি বলেছেন। বাপেক্সকো একটি অকার্যকর প্রতিষ্ঠান ছিল। আমাদের সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে তার 2D সিসমিক সার্ভে করার জন্য ড্রিল ইয়ার ছিল না, এইটাও কিনে দেওয়া হয়েছে। এখন 2D সিসমিক সার্ভে দিয়ে আপনি কিন্তু সুনির্দিষ্টভাবে গ্যাসের পরিমাণ মেপে সেখানে বিনিয়োগ করাটা, যার জন্য পেট্রোবাংলা ছিল যে অকার্যকর প্রতিষ্ঠান, সেখানে মানব সম্পদ গড়ে তুলে কারিগরিকভাবে সক্ষম করে যান্ত্রিকভাবে তাদেরকে একটি কার্যকরী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার ব্যবস্থা করতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বাপেক্সকো নিয়ে গত সভাতে আমাদের সচিব সহ অন্যদেরকে আমি সিরিয়াসলি বলেছি যে এটা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করছি, এটাকে একটা সক্ষম প্রতিষ্ঠানে। তবে এই কথাটা আমি আপনাকে বলবো, আমরা সবাইকে স্বীকার করতে হবে যে আমাদের এই বাপেক্সকো একটা অবহেলিত প্রতিষ্ঠান, আজকে তারা কিন্তু একটি সক্ষম প্রতিষ্ঠানে আজকে রূপান্তর। আপনার স্যান্টোস এবং ওই যে আপনার ওই সিঙ্গাপুরের যে কোম্পানি, তো ওরা সহ মিলিয়ে যেখানে টেন্ডার দিয়ে দেখা গেল যে সেই প্রতিযোগিতা বাংলাদেশের বাপেক্সকো কিন্তু সেখানের মধ্যে প্রতিযোগিতায় সে ওই কাজটা পেতে সক্ষম হয়েছে। তো আমি মনে করি বাপেক্সকো নিয়ে আমরা যেরকম আমাদের হীনমন্যতা ভুগি এরকম অবস্থা নয়, উন্নতি হচ্ছে। তবে এখন তো আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো গ্যাস উত্তোলনকারী এক্সপ্লোরেশন কোম্পানির সাথে বাপেক্সকোকে এই মুহূর্তে তুলনা করতে পারবো না, এবং করতে যাওয়াটাও ঠিক হবে না। আর গ্যাসের মূল্যের বিষয়টা হলো যে এটা আমাদের প্রাকৃতিক সম্পদ বটে, কিন্তু প্রাকৃতিক সম্পদকে আজকে আমি একেবারে নিম্নমূল্যে, বিনামূল্যে অপচয় করে ব্যবহার করে একসময় যখন নাকি আমি বাস্তবতাকে মোকাবিলা করতে আসব, তখন দেখা যাবে যে আমার কাছে কোনো সম্পদে অবশিষ্ট নেই। তাই সেই জন্য আমরা মনে করি যে একটা লিকুইড ফুয়েল এবং আমাদের ন্যাচারাল গ্যাস, এই দুটার মিক্স একটা প্রাইস তৈরি করে এখন থেকে আমরা ভবিষ্যৎ যে সমস্ত স্ট্রেস আমরা ইকোনমিক
এড়ানাতে আসতে ফেস পারে। করব, সেগুলাকে এখন থেকে আমরা পলিসি নিয়ে আগাইতে যাওয়া উচিত, এবং সেটা কিন্তু সরকার অত্যন্ত মাথাতে রেখে কাজটা করছেন। আর উনি বিইআরসির কথা বলেছেন, তো বিইআরসি এটা এভাবে বললে আমি জানি না, তবে আমি মনে করি যে সরকারের ইন্টারফেয়ারেন্স এখানে নাই, এবং ওই মাত্রায় নাই যে মাত্রায় তাদেরকে বাধ্য করা হয় কোনো প্রাইস ফিক্সেশনে। যে হ্যাঁ, এখন বিইআরসি যেহেতু একটি স্বাধীন সংস্থা, এখন ওনাদের ক্যাব থেকেও ওনারা সেখানে রিপ্রেজেন্টেশন দেন, সরকারের সব জায়গা পক্ষ থেকেই থেকে প্রস্তাব দেয়, যায়। এবং সব জায়গা থেকেই একটা ডিবেট হয়ে যৌক্তিকভাবে দেশের অর্থনীতি, দেশের জনগণ, দেশের আগামী দিনের পরিকল্পনা, দেশের মানুষের ভবিষ্যৎ, এগুলোর উপর বিবেচনা করে আপনার এই মূল্য বৃদ্ধির বিষয়টা, যেমন আপনি যদি আজকে জ্বালানি খাতকে আরেকটু সমৃদ্ধ করেন, আর একটু যেটুকু দাম, এই যে 2.38% অথবা একটা পার্সেন্টেজ যেটা বাড়ানো হয়েছে, আপনি দেখুন এখন পর্যন্ত আমরা কিন্তু 70% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছাইতে পারিনি। আমার এই দেশে কিন্তু আমরা সন্ধ্যা নয়, দিনের বেলা এবং সন্ধ্যাবেলায় আমরা বিদ্যুৎ কখন আসবে কিনা, এটাই ছিল আমাদের কাছে সবচেয়ে বড় না, বিষয়। এখন সেই অবস্থা এখন সেই অনেক অবস্থাটা বেশি, অনেক অনেক change হয়েছে। পরিবর্তন হয়েছে। এখন এই পরিবর্তনের মধ্যে আপনি বসে থাকলে হবে না, আপনাকে আরো পরিবর্তিত অবস্থার জন্য আমাকে কাজ করতে হচ্ছে, এবং সেই পরিবর্তিত অবস্থার জন্য আরো 30% মানুষের কাছে আমাদেরকে বিদ্যুৎ পৌঁছাইতে হবে। আমরা সপ্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটাতে করছি, সেখানে 100% মানুষের কাছে নিশ্চিত কোয়ালিটি বিদ্যুৎ পৌঁছানোর জন্য আমরা অঙ্গীকার করছি। এই বিষয়ে সেই আমরা অঙ্গীকার আরো আলোচনা করবো। পূরণের একটা জন্য- ছোট আরেকটা বিরতি নিয়ে আসছি, বিরতি নিয়ে আপনার কাছে আসছি, নিচ্ছি আরেকটি বিরতি। বাংলাদেশ এখন স্বাগত আরো একবার। আমরা জ্বালানি নিরাপত্তা নিয়ে সরকারের অনেক পরিকল্পনার কথা শুনেছি, কিন্তু জ্বালানি অপচয় আমরা দেখি তিতাস প্রায়ই অভিযান চালাচ্ছে, কিন্তু তারপরও কন্ট্রোল করতে পারছে না। এখানে আমার মনে হয় আমাদের করণীয় আরো বেশ কিছু আছে এবং করা উচিত। তিতাস অভিযান চালাচ্ছে, তিতাসের অভিযানটাকে আরো জোরদার করতে হবে, এবং আমি মনে করি যে আমরা অপচয়, এফিসিয়েন্ট ইউজ এবং এই বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্ব দিতেই হবে। যেমন আমরা এখন খুব সিরিয়াসলি রিকমেন্ড করছি, অথবা এগুলাকে খুব পাবলিক করার দরকার, মোটিভেশনের দরকার। আপনি এলইডি লাইট ব্যবহার করুন, আপনি যদি 8 ওয়াট ইউজ করেন তাহলে আপনি প্রায় 200 ওয়াটের সমান পরিমাণ আপনি আলো পাবেন, 100 ওয়াটের সমান পরিমাণ আলো পাবেন। আপনি যদি এনার্জি এফিসিয়েন্ট ফ্যান ইউজ করেন, তাইলে দেখা গেছে যে আপনি 120 ওয়াটের ফ্যানের জায়গাতে আপনি 20 ওয়াট দিয়ে আপনি ওই ফ্যানের ওই সাপোর্টটা আপনি পেতে পারেন। আপনি টেলিভিশন ইউজ করছেন, টেলিভিশনে আপনি মনে করেন যে এফিসিয়েন্ট টেলিভিশন ইউজ করেন, রেফ্রিজারেটর, ফ্রিজ, এগুলাতে এখন এই সমস্তগুলো, এই অ্যাওয়ারনেসগুলা আমাদের খুব আসলে আরও একটু ভালো করে ডেভেলপ করা দরকার। ফ্রম দ্য পার্ট অফ দ্য রেগুলেটরি সাইড আমরা পলিসি লেভেল থেকেও এই সমস্ত ব্যাপারে যথেষ্ট কাজ করেছি, এবং ধরেন আমাদের ইলেকট্রনিক্যাল প্রোডাক্টগুলোকে লেবেলিং করার ব্যবস্থা করা হচ্ছে। তো সেগুলোও আমার মনে হয় আইনের, আর আমরা কিছু সীমাবদ্ধতা যেটা ছিল সেটাকে কাটিয়ে উঠে আইন প্রণয়ন করা হয়েছে, এবং সেগুলো আরম্ভ করা হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি দাম যদি 10 টাকা বেশি বাড়াইয়েও দেন, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে এটা এদেশে থাকবে, এদেশের মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হবে, এদেশের মানুষের জন্যই এটা উপকারে আসবে। কিন্তু যেটা নাকি আপনি অপচয় করলেন, এই যে বাসা বাড়িতে অনেক সময় অভিযোগ আসে যে আপনি চুলা জ্বালায় রাখতেছেন, তো এটা এই অপচয়গুলো রোধ করলে আসলে এই জিনিসটার গায়ে লাগবে এটা না। অত্যন্ত দুঃখজনক, এগুলা করা উচিত না। আর এই ইলিগেল কানেকশনের ব্যাপারে আমি মনে করি এই ব্যাপারে উই শুড বি অপটিমিস্টিক অ্যান্ড উই শুড ওয়ার্ক কালেকটিভলি অ্যান্ড ইউনিফাইডলি। কালেকটিভ একটা এফোর্ট থাকা যাতে দরকার এটা বন্ধ যে এই হয়। ব্যাপারে আমাদের কম্প্রোমাইজ করাটা উচিত না। আমাদের দেশ, আমরা একটা আইনের শাসিত দেশ, একটা গণতান্ত্রিক দেশ, এবং এই দেশের স্বপ্ন আমাদের অনেক বেশি। তো সেখানে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করা আর ব্যাপারে কোথাও যদি ত্রুটি বিচ্যুতি থাকে, এখানে আমি মনে করি সকল পক্ষদ্বয় আমরা একসাথে হয়ে কাজ করতে পারি। এখানে তাহলে, সমালোচনার বিষয় না, চুরিদারি আমরা- সবসময় ছিল, সবসময় আছে, তবে এটাকে আমরা বন্ধ করা, একেবারে ইলিমিনেট করতে না পারলেও উই মাস্ট হ্যাভ টু রিডিউস ইন এ মার্জিনেবল লেভেল, এবং এই বিষয়টা নিয়ে আমি মনে করি কাজ করার যথেষ্ট সুযোগ আছে, এই কাজটা আমাদেরকে করতে হবে। এখন এখানে একটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করি যে আমরা ক্রিটিসাইজ করি অথবা আমরা ক্রিটিক করি, আমরা দেখা যায় অবস্টাকল সৃষ্টি করি না। আমরা যেটা নাকি আসলে সত্যিকার অর্থে জাতির জন্য ক্ষতিকর, আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সে ব্যাপারে উই শুড বি অপটিমিস্টিক অ্যান্ড উইল টেক দিস স্ট্যান্ড। আমরা এই বিষয়ে আবার আলোচনায় ফিরছি, আরেকটা বিরতি নিতে হচ্ছে আমাদের, নিচ্ছি 1 মিনিটের বিরতি। বাংলাদেশ এখন স্বাগত আরো একবার। আমরা জ্বালানির নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমরা প্রায়শই দেখি যে মানে গ্যাসে মিটার বসানো হয় না বা হয়নি, যদিও যেসব জায়গায় মিটার বসানো হয়েছে সেগুলো সফল হয়েছে। এই কারণে গ্যাসের অপচয় অনেক এখন প্রশ্ন বেশি। হচ্ছে এগুলো হচ্ছে ডাউন স্ট্রিমের ব্যাপারে তৃণমূল পর্যায়ে, কিন্তু আজকে যে
যে বিষয়টি, এই যে বিআরসির মূল্যহার নির্ধারণের মধ্যেও অনেকগুলো কৌশলগত জায়গা আছে, এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটি ছিল, সেই সব ব্যাপারগুলো আমরা আসলে এখন পর্যন্ত গুরুত্ব দিচ্ছি না। সেই জায়গা থেকেই আমরা আলোচনা শুরু করেছিলাম। এখন যে অবস্থা হলো, সেই ভারসাম্যটা ফিরিয়ে আনাটা না গেলে জ্বালানি নিরাপত্তা আরও বিঘ্নিত হবে। যেমন আমরা তেলের দামের কথা বলছিলাম যে বাড়িয়েছি, সিএনজির দাম বাড়িয়েছি, আজকে তেলের দাম কমলো, আমরা সমন্বয় করলাম না, বিদ্যুতের দাম বাড়িয়ে দিলাম। ওই সমন্বয় না কারণে ঘাটতি বেড়ে গেল, সমন্বয় করলে ঘাটতি কমতো, বিদ্যুতের দাম কমানোর ব্যাপারে, বাড়ানোর ব্যাপারে চাপ সৃষ্টি হতো না। সিএনজির দাম বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে কি হলো, জ্বালানি তেলের দাম কিন্তু আর কমাতে পারবো না এখন আর। তার মানে সিএনজির দাম বেড়েছে, ভাড়া বেড়ে যাবে, যেই ভাড়া বেড়ে যাবে, জ্বালানি তেলের দাম বাড়ার থাকার সত্ত্বেও, কমে যাওয়া সত্ত্বেও জ্বালানি মানে তরল জ্বালানি যে পরিবহনে ব্যবহার হয় তার ভাড়াও কিন্তু বেড়ে যাবে। তার মানে আমি একটা বড় ভারসাম্যহীন তৈরি করে ফেললাম, এবং এটা জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই বিষয়টি কিভাবে অ্যাড্রেস করবে সরকার আমি জানি না, কিন্তু এই জায়গাটা হয়ে গেল। সিএনজির দাম কিন্তু আপনার বাড়িয়ে দিলাম আমরা, দিয়ে একটা ভারসাম্যহীনতা তৈরি করে ফেললাম। এটা আমাদের অ্যালার্মিং থাকতে হবে। এইবার আসেন যে স্বচ্ছতার কথা উনি বলেছেন। আইএমএফ স্পষ্টভাবে বলেছে, আমরা বরাবরই বলেছি যে তেল কেনায় দুর্নীতি হচ্ছে, তেল পরিবহনে দুর্নীতি হচ্ছে, তাকে বিআরসিতে গণশুনানির মুখে আনা হোক, তাকে প্রোটেক্ট করেছে মন্ত্রণালয় করে দিনে দিনে তাকে বাড়তে দিয়েছে। আজকে বিশ্ববাজারে যেখানে $40 $50 তেল পাওয়া যাচ্ছে, তারা এখন $75 কিনতেছে, তার কোনো জবাবদিহিতা নাই। এটা প্রোটেক্ট করতেছে জ্বালানি মন্ত্রণালয়। এই স্বচ্ছতা নিশ্চিত করতে হলে কি করতে হবে? আইএমএফ এখন বলেছে যে তারা যে অডিট দেখাচ্ছে, সেই অডিটের উপরে তাদের আস্থা নেই, তাদের অডিট এখন প্রশ্নবিদ্ধ, তারা সেটা দেখতে চায়। আমরা বহুবার বলেছি, সেটা কিন্তু সরকার কানে দেয়নি। এই যে জায়গাগুলো, পয়সা কড়ির ব্যাপারগুলো যেগুলো আছে, আমরা বলেছি যে গ্যাস খাত কোনো অবস্থাতেই পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগের হাতে নিরাপদ নয়। তারা আমাদের কাছে যে পয়সা নিয়ে গেছে, সেই পয়সা তারা যাচ্ছে তাই ভাবে ব্যবহার করেছে। আমরা এই বিষয়ে সংসদীয় কমিটির বক্তব্য শুনবো। উল্টা তারা যে বিতরণ দিয়েছে, উনি বললেন যে গ্যাসের যে দুর্নীতিমূলক কানেকশন যেগুলো দেওয়া হয়েছে, সেটা প্রতিরোধ করতে হবে, সেটা নিয়ন্ত্রণ করতে হবে। সেই জায়গাটা বলবো যে দেশের সর্বোচ্চ পর্যায়ের লোকজন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং জ্বালানি উপদেষ্টা যারা মিলে কানেকশন দিয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি প্রতিরোধ করার জন্য রাষ্ট্র সক্ষমতা হারাইছে। আমরা এই বিষয়ে আসলে সরকারের ডাউন আপস্ট্রিমটা যদি সরকারের নিজস্ব যে ওয়াচডগ যারা দেখভাল করেন তাদের কথাই শুনবো। আমরা একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। নিচের লেভেলের দেখতে নিচে কি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। আমরা বিরতির আগে কথা বলছিলাম বাংলাদেশের উচ্চ পর্যায়ে যারা আছেন, বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, এগুলো নিয়ন্ত্রণ করেন, সেই ক্ষেত্রে দুর্নীতির কথা বলা হচ্ছিল। আপনি বলছিলেন যে বাংলাদেশের সরকারের একটা পরিকল্পনা আছে, দূরদর্শী একটি পরিকল্পনা। আমাদের আসলে সরকারের একটা সামগ্রিক একটা পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে, এবং তার মধ্যে বিদ্যুৎ জ্বালানি খাত একটি গুরুত্বপূর্ণ খাত, এটা নিয়েও কাজ করা হচ্ছে। আর আমি এখানে পরিষ্কারভাবে আমার কাছে মনে হয়, আমি যতটুকু কাজ করছি, আমি সত্যি কথা বলতে গেলে আমাকে এই প্রশংসা করতেই হবে যে এই স্বল্প সময়ে শত সময় সীমাবদ্ধতা, প্রতিকূলতার মাঝেও আমাদের বিদ্যুৎ বিভাগ অথবা জ্বালানি বিভাগের উপরে স্তরে কর্মকর্তারা নিরলস পরিশ্রম করার ফলাফলটা হলো আজকে অন্তত পক্ষে আমরা একটি সম্মানজনক বিদ্যুৎ খাতে, বিদ্যুৎ ব্যবস্থাপনার মধ্যে আছি। যদিও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আরও অনেক দূরে, আরও অগ্রগতি সাধিত হতে হবে। তবে আমি মনে করি না যে এখানে আমরা তাদেরকে প্রশংসা না করার কোনো স্কোপ আমাদের আছে। কিন্তু ডাউন স্ট্রিমের কথাটা উনি যেটা বললেন, আসলে কিন্তু আমাদেরকে বিবেচনায় আনতে হবে। 16 কোটি মানুষের যদি 1 টাকা অপচয় করে, একটা মানুষ 1 টাকা করে, 16 কোটি মানুষের 16 কোটি টাকা। আর একজনে যদি 1 কোটি টাকা করে, তাহলে কিন্তু আমার 15 কোটি টাকা কম হচ্ছে। অর্থাৎ বিবেচনাটা আমাকে এভাবে আনতে হবে। দৃশ্যমান অপরাধী সৃষ্টি করে। আমাদের দৃশ্যমান অপরাধ প্রবণতাকে আমাদেরকে দেশের স্বার্থে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা করতে হবে, দমন করতে হবে। আর এই যে আপনি আরেকটা জিনিস আমি বলি, সরকার কিন্তু এখানে বারবারই কথা আসে যে সরকার ভর্তুকি দিচ্ছে, এটা কিন্তু সবাই স্বীকার করছে। এখন এরপরে দিয়ে দেখুন, আপনাকে ভবিষ্যতে 30% আরও যারা বিদ্যুৎ বাকি আছে তাদের কাছে ডোমেস্টিক কনজাম্পশনের জন্য শুধু পৌঁছাইলে হবে না। এখন আপনার হিউজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের স্বপ্ন আমরা দেখি, আমাদের একটা প্রোডাক্টিভ খাত,
আমাদের ডেভেলপ করবে। আমাদের আজকে অনেক হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছে, স্কিল ম্যান পাওয়ার আছে, এন্টারপ্রেনার ডেভেলপ আমাদের করেছে, শেষ এবং করতে তাদের হচ্ছে যে এখানে। স্বপ্ন, তাদের যে আশা, তাদের যে পরিকল্পনা, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনাকে কিন্তু বিদ্যুৎ দিতে হবে। এগ্রিকালচার সেক্টর আজকে আমাদেরকে শুধু খাদ্য সব দিকে- সরবরাহের সব দিকেই মাধ্যমে আসলে আমাদের সক্ষমতা অথবা মনোযোগ আজকে দিতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ যেখানে নয়, আমরা ফুড প্রসেসিং এর মাধ্যমে ফুড রপ্তানিকার একটা দেশের তো আপনাদের স্বপ্ন আমরা দুজনকে দেখি। অনেক ধন্যবাদ। আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমরা এই বিষয়ে পরবর্তীতে যদি দেখা হয় কখনো, আমরা যদি আবারও বসি আর আলোচনা করব। অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। এই ছিল বাংলাদেশ এখনে। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।